Assalamu alaikum, dear students. Once again, welcome you all. আমাদের সরি লুইন, লুইন আমাকে শোনা যাচ্ছে? Yes, sir. শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে ওকে। Assalamu alaikum. Welcome you all once again in this class. এখানে আমরা আমাদের কোম্পানি ল এবং সেক্রেটারিয়াল প্র্যাকটিসের যে ক্লাসটা, এটি বোধহয় আমার থার্ড ক্লাস। প্রথম ক্লাসে আমরা লিগ্যাল এন্টিটি, প্রোপ্রাইটারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম এবং কোম্পানি সেক্রেটারি প্রফেশন এই সম্পর্কে ডিটেইলে একটা ডিসকাশন করেছিলাম। এরপরে আমরা অবশ্য গত পর্বে সোল প্রোপ্রাইটারশিপের লিগ্যাল কিভাবে বিজনেস শুরু করা যায়, কি কি বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখেছি। এরপরে আমরা পার্টনারশিপ অ্যাক্টের 4টি ভাগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম। প্রথম 2টি ভাগে গত পর্বে আমরা শেয়ার করেছি গত ক্লাসে। আজকে আমরা আমাদের পরবর্তী অংশগুলো শেষ করব পার্টনারশিপ অ্যাক্ট। তো আমি আপনাদেরকে নিশ্চয়ই মনে আছে আপনাদের যে বাংলাদেশের কন্টেস্টে পার্টনারশিপ ফার্মগুলো অনেক সময় এটিকে সাস্টেইন করা, এটিকে গোয়িং কনসার্ন হওয়া কঠিন হয়ে যায়। আমি একটি কথা বলেছিলাম, কারণ রিলেশনশিপ, ট্রাস্ট এবং বিজনেসের উপরে যে মানুষের বিশ্বাস এবং পারস্পরিক সমঝোতা, এটার অনেক অভাব দেখা দেয়। ফলে আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলেছিলাম, আর একটু শর্ট রিক্যাপ করে ফেলি। সেটি হচ্ছে যে বিজনেসের যতগুলো ফর্ম আছে তার প্রথম ফর্মটা একদম প্রোপ্রাইটারশিপ, খুবই ছোট, যেটাকে আমরা সোলটারশিপ বলি বা প্রোপ্রাইটারশিপ বলি। বাংলা যেটিকে বলা হয় এক মালিকানা কারবার। সেখানে মালিক একজন থাকেন সাধারণত, এবং ওনার অসীম দায় থাকে। বিজনেস যদি কখনো খারাপ করে তখন তার ঘাড়ে পড়ে, এবং এই বিজনেসগুলো একটু ছোট হয়ে থাকে, এবং এই বিজনেসে খুব একটা বেশি লিগ্যাল কোনো ফর্মালিটিস নাই। একজন ওনার চাইলে প্রোপ্রাইটারশিপ ফার্ম খুলতে পারেন, এবং সেখানে শুধুমাত্র তার একটা ট্রেড লাইসেন্স নিলেই চলে। এবং অবভিয়াসলি ট্রেড লাইসেন্স করতে গেলে তার একটা বিজনেস প্লেস লাগে, সেখানে একটা রেন্ট লাগে, সেখানে ভ্যাট সার্টিফিকেট, টিন সার্টিফিকেট লাগে। এগুলো খুব স্বাভাবিকভাবেই আমরা জানি। এবং ট্রেড লাইসেন্স পাওয়ার পরে একজন ব্যক্তি ব্যবসা শুরু করতে পারেন, এবং ওই সোল ট্রেডারশিপ একটা ডিফারেন্ট এন্টিটি হিসাবে বিবেচনা করা হয় না। যদিও যেমন আমরা চার্টার অ্যাকাউন্টেন্সি ফার্ম গুলো যে প্রোপ্রাইটারশিপ ফার্ম দেখি আমরা, সেগুলো কিন্তু পার্টনারের পার্সোনাল ট্যাক্সের সঙ্গে যায়। যদিও ওই অ্যাকাউন্টিং ফার্ম বা অন্য ফার্মের যে হিসাবটা, সেটি আবার আলাদা একটা অ্যাকাউন্টস অডিটেড করে জমা দিলে ভালো হয় ইনকাম ট্যাক্স অথরিটির কাছে। তো এটি হচ্ছে প্রোপ্রাইটারশিপ। এবং প্রোপ্রাইটারশিপে কিন্তু খুব বড় ধরনের চ্যালেঞ্জ নাই, এককভাবে মালিকানা যেহেতু ডিসিশন নেয়, স্মুথ হয়। সঙ্গে সঙ্গে এটিও আমাদের মনে রাখা দরকার যে প্রোপ্রাইটারশিপ বিজনেস গুলো খুব ছোট আকারের হয়। এখানে পেইড আপ ক্যাপিটাল খুব বেশি সংগ্রহ করা যায় না। বিজনেস রিস্কি হয়ে যায়, বিকজ মালিক মারা গেলে সেক্ষেত্রে বিজনেস কন্টিনিউ করা কঠিন হয়ে যায়। ব্যাংক বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট এবং আদার যারা ফাইন্যান্সার আছে, তারা কিন্তু প্রোপ্রাইটারশিপ ফার্মে কম টাকা দিতে ইচ্ছুক থাকে। তো এর থেকে একটু বেটার ফর্ম বলেছিলাম পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালে পার্টনারশিপ অ্যাক্ট অনুযায়ী পরিচালিত হয়, যেটি প্রথম 2টি অংশ আমরা গত ক্লাসে ডিসকাশন করেছিলাম। এই সমস্যা হচ্ছে যে প্রোপ্রাইটারশিপ ফার্ম বাংলাদেশের কন্টেক্সটে আসলে রেজিস্ট্রেশন হয়, কিন্তু রেজিস্ট্রেশন ছাড়াও প্রচুর ফার্ম আছে। সো দুটি জিনিস হয়। পার্টনারশিপ হচ্ছে রেজিস্টার্ড এবং আনরেজিস্টার্ড হয়ে থাকে। রেজিস্টার হলে কিন্তু আরজেসির যে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, সেখানে রেজিস্ট্রেশন করতে হয়। আর পার্টনারশিপ ডিডটা আসলে সাব রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রেশন মাধ্যমে বিজনেস শুরু করতে হয়। তো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রোপ্রাইটারশিপ যেমনি আনলিমিটেড হয়, পার্টনারশিপ কিন্তু লিমিটেড এবং আনলিমিটেড লাইবিলিটি 2 ধরনের হয়ে থাকে। কিন্তু বাংলাদেশের কন্টেক্সটে আমরা মোস্ট অফ দ্য পার্টনারশিপ ফার্ম আনলিমিটেড লাইবিলিটি বলে থাকি। অর্থাৎ 3জন বিজনেস ব্যক্তি যখন মিলে, বা 5 জন বা 2 জন বা 7 জন 10 জন ব্যক্তি যখন কোনো ব্যবসা যৌথ মূলধনের মাধ্যমে শুরু করে এবং তাদের লাইবিলিটি অসীম হয়। কিরকম অসীম হয়? ধরেন 10 জন 10 লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, ব্যবসা চলছে, এরপরে যদি কোনো কারণে 20 লাখ টাকা লস হয়, অর্থাৎ ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে কিন্তু এই পাওনাদারদের টাকা দেওয়ার জন্য এই 10 লাখ টাকার পেইড আপ ক্যাপিটালের সমস্ত টাকা তো দিতেই হবে, অ্যাপার্ট ফ্রম আরো 10 লাখ টাকা তাদের ব্যক্তিগতভাবে তারা দায়বদ্ধ থাকবে, যেটিকে বলা হয় আনলিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ। বাট লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ বলে একটা ফর্ম আছে, বাংলাদেশে খুব একটা দেখা যায় না। তো বাংলাদেশের কন্টেস্টে একটু রেয়ার হলেও কিন্তু গ্লোবাল কন্টেস্টে আমরা লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপ দেখি।
তাহলে আমরা আবারও আগের জিনিসগুলো আরেকবার রিক্যাপ করলাম যে পার্টনারশিপ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে রেজিস্টার্ড, মূলত রেজিস্টার্ড হলে লিগ্যাল ভিত্তিটা স্ট্রং হয়, আনরেজিস্টার্ড পার্টনারশিপ ফার্ম হয়ে থাকে। এটি একটা রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন করা হয়েছে কি হয়নি তার বেসিসে ভাগাভাগি করা। আর একটা হচ্ছে লিমিটেড লায়াবিলিটি আর আনলিমিটেড লায়াবিলিটি, দ্যাট ওয়াজ দ্য প্রিভিয়াস থিংস। তো অংশীদারি ব্যবসা হলো চুক্তির দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে বৈধ উপায় অর্থ উপার্জনের নিমিত্তে ব্যবসা গড়ে ওঠা, তাকে হচ্ছে আমরা বলি পার্টনারশিপ। পার্টনারশিপ হচ্ছে মূলত আমরা গত সেশনে বলেছি, আবারও বলছি, সেটি হচ্ছে যে দুই বা ততোধিক শেয়ার হোল্ডার, ডিফারেন্ট প্রপোজিশন, কেউ হয়তো 30-40 হতে পারে, সরি 70-30 হতে পারে, কেউ 60-40 হতে পারে, 50-50 হতে পারে, দুজন হলে, চারজন হলে 25% করে হতে পারে, কারোর হয়তো বেশি কম হতে পারে, হয়তো একজনের 15, একজনের 30 এরকম হতে পারে। সো দেয়ার ইজ নো স্পেসিফিক রুলস, এটা বেসড অন দ্য পার্টনারশিপ এগ্রিমেন্ট, এর বেসিসে হবে। এখন পার্টনারশিপের ভিত্তিতে ব্যবসা পরিচালনা প্রতিষ্ঠানকে পার্টনারশিপ ফার্ম বলা হয়, এটা আমরা জানি, একটু রিক্যাপ করে দিয়েছি। এরপরে আমরা এটাও দেখেছি যে কন্ট্রাক্ট অ্যাক্ট, এটি একটা অত্যন্ত ব্যবসা পরিচালনার জন্য কন্ট্রাক্ট অ্যাক্ট একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, বিকজ যত ধরনের কন্ট্রাক্ট হয়ে থাকে, শুধুমাত্র পার্টনারশিপ কন্ট্রাক্ট না, আমরা যখন বাইসেলের জন্য কোনো যদি এগ্রিমেন্ট করি, আমরা যদি কোনো ডিস্ট্রিবিউটরশিপ এগ্রিমেন্ট করি, যে কোনো ধরনের জেনারেল এগ্রিমেন্টের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটি কিন্তু এই কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 অনুযায়ী হয়ে থাকে, এবং পার্টনারশিপ অ্যাক্ট 1932 আমরা বলেছি। তো এই দুটি আইন হচ্ছে পার্টনারশিপ ব্যবসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরো একটা জিনিস আপনাদেরকে বলি, সেটা পার্টনারশিপ ফার্মের ডিসোলিউশন। গত সেশনে আমরা বলেছিলাম কিভাবে শুরু করতে হয়। তারা একটা এগ্রিমেন্টের মাধ্যমে প্রফিট এবং লস শেয়ারিং করবে, এই বিবেচনায় ব্যবসা শুরু করেছে। সো কোনো কারণে যদি ব্যবসা বন্ধ করতে হয়, ডিসোলিউশন যেটাকে বলা হয় হচ্ছে আমরা উইন্ডিং আপ, তাহলে কি হবে? সেখানে আপনারা দেখেন যে পার্টনারশিপ ফার্ম কোনো লিগ্যাল এন্টিটি বা কোনো আইনগত সত্তা নয়। আমাকে কেউ একজন বলবেন যে এই লিগ্যাল এন্টিটি বা আইনগত সত্তা কথাটা বারবার বলছি, যে একটা প্রোপ্রাইটারশিপ ফার্মের কোনো ডিফারেন্ট আলাদা কোনো আইনগত বা লিগ্যাল এন্টিটি নাই, আর্টিফিশিয়াল এন্টিটি নয়। পার্টনারশিপের ক্ষেত্রে একই কথা বলছি, ইট ইজ নট এ লিগ্যাল এন্টিটি, এটি আইনগত সত্তা নয়, এটি কোনো আর্টিফিশিয়াল এন্টিটি নয়। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে বলছি যে তারা একটা লিগ্যাল এন্টিটি বা আর্টিফিশিয়াল এন্টিটি অথবা আইনগত সত্তা। এই এই জিনিসটা কেউ একজন একটু ব্যাখ্যা করবেন, জিনিসটা কি বুঝেছেন আপনারা? আমি গত দুইটা সেশনে অনেকবার এই কথাটা বলেছি, একটু যদি কেউ একজন শেয়ার করতেন কাইন্ডলি। এনিওয়ান? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার প্রপার্টিশিপ বিজনেসের ক্ষেত্রে স্যার ওই বিজনেস নিজে কিছু করতে পারে না, যা কিছু হয় সবকিছু মালিকের নামে হয়। আর আপনার কোম্পানির ক্ষেত্রে কোম্পানি নিজের নামে সবকিছু করতে পারে, মামলা করতে পারে, ট্রানজাকশন করতে পারে, সকল প্রকার কাজ নিজ নামে করতে পারে। বাট প্রপার্টিশিপের ক্ষেত্রে মালিকের নামে করতে হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই বলছেন, যে আসলে বিষয়টা এরকম। আমি একটা সিম্পল, আবার উনি বলেছেন একদম পারফেক্টলি। আমাকে মনে হয় কে বললো কথাটা, তালহা না তো, না টাকা স্যার, তালহা। তো তালহা একদম পারফেক্ট বলেছেন। সেটি হচ্ছে যে একটা প্রোপ্রাইটারশিপের কিন্তু আলাদা কোনো সত্তা থাকে না। ধরেন আমি শফিকুল আলমান কোম্পানি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, আমি শফিক এবং শফিকুল আলমান কোম্পানি একই লিগ্যাল এন্টিটি ধরা হবে। সিএ ফার্মের নামে আসলে, বা প্রোপ্রাইটারশিপ যদি হয়ে থাকে, বা প্রোপ্রাইটারশিপ কোম্পানি, লেটস সে অনেক প্রোপ্রাইটারশিপ কোম্পানি আছে, XYZ ট্রেডার্স, হ্যাঁ, তারপর এন্টারপ্রাইজ, এই ধরনের নামে হয়ে থাকে, মেসার্স আলিম ট্রেডার্স, মেসার্স XYZ ট্রেডার্স, এরকম যদি প্রোপ্রাইটারশিপ ফার্ম হয়, তখন কিন্তু যত রকম ভ্যাটের মামলা, ট্যাক্সের মামলা, যে কোনো মামলা, বিজনেস মামলা, সবগুলোই হয়ে যায় মালিকের নামে, এবং মালিক ব্যক্তিগতভাবে দায় থাকে। পার্টনারশিপের জন্য কিন্তু পার্টনারশিপ ফার্মের পার্টনাররা লায়াবল থাকে, কিন্তু কোম্পানির ক্ষেত্রে এসে কোম্পানির শেয়ার হোল্ডাররা ওনার, বাট কোম্পানির নিজের একটা লিগ্যাল এন্টিটি আছে, কোম্পানির নামে মামলা হয়, কোম্পানির কাছে টাকা চাওয়ার জন্য যে কোনো মামলা করতে পারে, মানি সুট করতে পারে, এবং কোম্পানি এবং শেয়ার হোল্ডারদের ভিতরেও মামলা চলতে পারে কোম্পানির নামে। কোম্পানির কোনো একটা আইন বলবৎ করার জন্য শেয়ার হোল্ডাররা বোর্ড অফ ডিরেক্টরদেরকে অ্যাড্রেস করে, ম্যানেজিং ডিরেক্টর ইজ দ্য স্পোক পার্সন অফ এ কোম্পানি, একজন জেনারেল শেয়ার হোল্ডার কিন্তু ম্যানেজিং ডিরেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ কোম্পানির বিরুদ্ধে কিন্তু লিগ্যাল অ্যাকশনে মামলা করতে পারে, কোশ্চেন করতে পারে, এই জিনিসটা হয়। সো আপনারা বুঝেছেন, থ্যাংক ইউ ফর দ্যাট, যে ইউ আর ভেরি মাচ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। এবার একটা আসেন, সেটা হচ্ছে তাহলে ডিসোলিউশন হবে কিভাবে। বলা হচ্ছে যে এক্সিস্টিং পার্টনারগণ, এখানে একটা জিনিস বলছিলাম, সেটা হচ্ছে যে পার্টনারশিপ ফার্ম কোনো লিগ্যাল এন্টিটি বা আইনগত সত্তা নয়,
বরং অংশীদারদের সমন্বয়ে পরিচালিত একটা ব্যবসা প্রতিষ্ঠান। তাই সচরাচর কোনো পার্টনারের আগমন বা অবসর জনিত প্রস্থানের কারণে পার্টনারশিপ বিলুপ্ত হয় না। ধরেন তিনজন পার্টনার আমরা ব্যবসা শুরু করলাম, তিনজন পার্টনার আমরা ব্যবসা শুরু করলাম, আমি এখানে নাম পড়ছি, ধরেন লেটস সে আবু তালহা, অনুপ, আশরাফুল ইসলাম, এই তিনজন একটা ব্যবসা শুরু করলো। এই তিনজনের ভিতরে ব্যবসা চলছে চলছে, হঠাৎ করে আপনার কোনো একটা সময় এসে মনে করলেন যে অনুপ এই ব্যবসাটা করতে চাচ্ছেন না। হ্যাঁ, যদি অনুপ এই ব্যবসা করতে না চান তাহলে অনুপ চলে যাবেন, কিন্তু দুইজন থাকলেই ব্যবসা চলবে। কোশ্চেন হচ্ছে তাহলে ব্যবসা বন্ধ কখন হবে? তখন বলা হচ্ছে এক্সিস্টিং পার্টনার বিজনেস কন্টিনিউ করতে পারেন, তবে কমপক্ষে দুজন অংশীদার সর্বদা থাকতে হবে। তিনজন, পাঁচজন, সাতজন, 10জন নিয়ে ব্যবসা শুরু হবে, সবাই চলে গেলেও দুইজন যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত লিগালি এই ফার্মটা ভ্যালিড থাকবে। বিকজ পার্টনারশিপের ভিতরে পার্টনার তো অ্যাটলিস্ট দুজন থাকতে হবে, তবে কমপক্ষে ফার্মের দুজন পার্টনার সর্বদা অবশ্যই থাকতে হবে। দুজন পার্টনার সমন্বয়ে গঠিত কোনো পার্টনারশিপ ফার্মের একজন পার্টনার অবসর গ্রহণ করলে পার্টনারশিপ ফার্মের ডিসলিউশন হয় বা উইন্ডিং আপ হয়। এটা খুব স্বাভাবিক হয়। দুজন নিয়ে শুরু করছেন, একজন চলে গেছে, তিনজন নিয়ে শুরু করছেন, দুইজন চলে গেছে, একজন থাকলে হবে না। পাঁচজন নিয়ে শুরু করা হয়েছে, চারজন চলে গেছে, একজন থাকলে হবে না। অ্যাটলিস্ট দুইজন থাকলে আমরা এই বিজনেসটাকে কন্টিনিউ করাতে পারবো। এরপর বলা হচ্ছে কারণ একজন অংশীদার সমন্বয়ে কখনো পার্টনারশিপ ফার্ম হতে পারে না। পার্টনারশিপ আর ডিসলিউশনের ক্ষেত্রে পার্টনারশিপ এগ্রিমেন্ট অনুযায়ী ফার্মের অ্যাকাউন্ট সেটেল করতে হয়। তার মানে হচ্ছে যে ধরেন এগ্রিমেন্টে বলা ছিল যে তিনজন লোক ব্যবসা করছে, একজন 40 আর দুজন 30-30, তাহলে যখন আপনার তিনজন ছিল, একজন 40, দুজন 30-30, দুজন এই বিজনেসটা ডিসকন্টিনিউ করার জন্য চলে যাবেন বলছে, তাহলে যে একজন থাকবে তাহলে তার পার্টনারশিপ থাকলো না। তখন কি হয়, আইনগত ভাবে এই অ্যাকাউন্টটা সেটেল করতে হয়, হিসাব করে এর যত দায় দেনা আছে বাদ দেওয়ার পরে যেসব অ্যাসেট থাকবে তার, বা যে যতটুকু তার ক্যাশ থাকবে এবং অ্যাসেট থাকবে তার 30% করে দুজন পাবে আর 40% একজন পাবে, বেসড অন দ্য এগ্রিমেন্ট। পার্টনারশিপ এগ্রিমেন্টে পার্টনারশিপদের মেয়াদ বা ডিউরেশন সম্পর্কে কোনো বিধান প্রণয়ন করা হয়নি, তাকে পার্টনারশিপ অ্যাট উইল বলে। গতকালকে বলছি যে ধরেন কোনো পার্টনারশিপ, লেটসে আমি একটা ছোট উদাহরণ দিই, লেটসে পদ্মা সেতু করবে, পদ্মা সেতু করার জন্য একটা পার্টনারশিপ করা হলো, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই মিলে বললো যে আমরা দুজন মিলে টেন্ডারে পার্টিসিপেট করব, বাংলাদেশ গভর্নমেন্ট যেহেতু প্রজেক্ট করতেছে আমরা কন্ট্রাক্টর হিসেবে করব। সেইটার মেয়াদ কবে? পদ্মা সেতু যতদিন চলবে ততদিন মেয়াদ, পদ্মা সেতু শেষ আমাদের পার্টনারশিপ শেষ। এরকম যদি হয় তাহলে এটাকে আপনার হচ্ছে যে পার্টনারশিপের একটা স্পেসিফিক ডেট থাকলো। কিন্তু যদি এমন হয় যে কোনো স্পেসিফিক ডেট নাই, তখন হচ্ছে কি আপনার তখন একে পার্টনারশিপ অ্যাট উইল বলে, মানে আপনি পরবর্তীকালে চাইলে এটা সমঝোতার ভিত্তিতে এটা বন্ধ করে দিতে পারেন। আবার আরেকটা কথা গত ক্লাসে বলছিলাম যে একটা পার্টনারশিপের একটা মেয়াদ নিয়ে শুরু করা হলো, লেটস সে আমরা 3 বছরের জন্য একটা ব্যবসা করব দেখে দুজন পার্টনার হলাম। 3 বছর পরে আমরা যদি ব্যবসা বন্ধ না করি, এটা ক্লোজ না করি, তাহলে তখন এটাকে অটোমেটিকলি পার্টনারশিপ অ্যাট উইল হিসেবে কনভার্ট হয়ে যায়। তারপরে 3 বছরের পরে যে কোনো সময় যে কোনো পার্টনারের ইচ্ছা সাপেক্ষে এটা যে কোনো সময় বন্ধ করা যায়। এটাকে বলে পার্টনারশিপ অ্যাট উইল। এটা কি পার্টনারশিপ অ্যাট উইল হবে, অ্যাক্ট উইল হবে না, এই কথাটা একটু ভুল আছে, আমি গত ক্লাসে বোধহয় ঠিক করেছিলাম, এটা একটু পার্টনারশিপ অ্যাট উইল হবে, আপনারা এটা খেয়াল করেন, আমি এটা ঠিক করে দিব না নেক্সট ইয়েতে। এটা অ্যাক্ট হবে না, অ্যাক্ট কথাটা অতিরিক্ত আসছে, অ্যাক্ট হবে না, হবে পার্টনারশিপ অ্যাট উইল। আচ্ছা, এরপর বলা হচ্ছে পার্টনারশিপ অ্যাক্ট 1932-এর 43 ধারা অনুযায়ী এরূপ পার্টনারশিপের ক্ষেত্রে কোনো পার্টনার অপর পার্টনারদের প্রতি নোটিশ ইস্যু করে যে কোনো সময় পার্টনারশিপ বাতিল করতে পারেন। স্বাভাবিকভাবে মানে আপনি একটা পার্টনারশিপের ফার্ম চালাচ্ছেন, কোন একটা পার্টনার বললো যে আমি এই ব্যবসাটা করতে চাই না, নোটিশ ইস্যু করলো এবং পরবর্তীকালে ডিসকাশনের বেসিসে বা কোর্ট ইনভলভ হয়ে এটা বন্ধ করে দিতে পারে। তবে নোটিশ প্রদানের পূর্বে কোনো তারিখ থেকে পার্টনারশিপ বাতিল হবে না, এটাকে প্রসপেক্টিভ হতে হবে। হ্যাঁ, পার্টনারশিপ ডিসলিউশনের ক্ষেত্রে উল্লিখিত তারিখে পার্টনারশিপ ফার্ম বিলুপ্ত হবে। আমরা অ্যাকাউন্টিং যখন পড়েছি আপনাদের নিশ্চয়ই মনে আছে দুটি পার্ট আছে, একটাকে বলে প্রসপেক্টিভ ইম্প্যাক্ট, একটা রেট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট। তার মানে এটা হচ্ছে যে সামনে থেকে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনের সময় আপনাদের নিশ্চয়ই মনে আছে IAS 16-এ বলা আছে যে যদি কখনো এই ডেপ্রিসিয়েশনের মেথড চেঞ্জ হয়, অথবা ডেপ্রিসিয়েশন মেথড না, ডেপ্রিসিয়েশন লাইফ চেঞ্জ হলো। ধরেন আপনি একটা জিনিস কিনলেন, একটা অ্যাসেট কিনলেন, যেটা হচ্ছে যে আপনি কিনেছেন 10 টাকা দিয়ে, আগামী 5 বছর চলবে। হ্যাঁ, 10 টাকা দিয়ে 5 বছর চলবে। এখন আপনি যেটা হলো যে 10 টাকা দিয়ে একটা অ্যাসেট কিনেছেন, 5 বছর চলবে, মানে প্রতি বছর 2 টাকা করে ডেপ্রিসিয়েশন করবেন।
2 বছরে 4 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করার পরে বুক ভ্যালু হচ্ছে 6 টাকা, সেই সময় এসে বলা হলো না এটা আরো ফার্দার 4 বছর 3 বছর যাবে না, এটা 2 বছরে শেষ হয়ে যাবে, তখন যে রিমেইনিং 60 টাকা থেকে গেল, তো আপনার উচিত ছিল হচ্ছে প্রতি বছর 2 টাকা করে 3 বছরে চার্জ করার কথা 6 টাকা, কিন্তু এখন 2 বছর থাকবে, অতএব নতুন করে 6 টাকাকে 2 দিয়ে ভাগ করে 3 টাকা করে 2 বছরে আবার নতুন করে ডিভাইস চার্জ হবে। তার মানে প্রথমে 10 টাকার জিনিস 5 বছরে ভাগ করবেন দেখে 2 করে ভেবেছিলেন, বাট প্রথম 2 বছরে 2 চার্জ করার পরে পরে এসে আবিষ্কার করলেন যে এই মেশিনটা, এই ল্যাপটপটা, এই কম্পিউটারটা, এই অ্যাসেটটা আসলে 5 বছর যাবে না 4 বছর যাবে, তখন যা হয়ে গেছে, রিট্রোস্পেক্টিভ কোনো ইম্প্যাক্ট হবে না। প্রসপেক্টিভ ইম্প্যাক্ট কি, আগামী 2 বছরের ভিতরে 6 টাকাকে ভাগ করে দেওয়া হোক, তার মানে প্রথম বছর 4 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করা হলো, পরের 2 বছরে 6 টাকা চার্জ করা হলো। সো এটাকে বলে প্রসপেক্টিভ ইম্প্যাক্ট। সো পার্টনারশিপের ক্ষেত্রে আপনার কোনো রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট হয় না, যেদিন ডিসিশন হয়েছে তারপরে এটা হবে, এমন না যে আজকে ডিসিশন নিয়েছে 3 বছর আগে বন্ধ দেখাবো, ইট ইজ নট পসিবল। ইনফ্যাক্ট ল এর ক্ষেত্রে কোনো লয় কিন্তু আসলে রিট্রোস্পেক্টিভ ইম্প্যাক্ট সাধারণত হয় না। আচ্ছা, এবার আপনি আসেন পার্টনারশিপ অ্যাক্টের 44 ধারা অনুযায়ী সকল অংশীদারদের সম্মতিক্রমে অথবা তাদের মধ্যকার স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী নির্দিষ্ট পন্থায় একটি পার্টনারশিপ ফার্ম বিলুপ্ত হতে পারে। পার্টনারশিপ ডিসলিউশনের সম্মতি কনসেন্ট সারাউন্ডিং ফ্যাক্ট বা সার্কামস্টেন্স হতে ইনফেয়ার করা যেতে পারে। আচ্ছা, এখানে আপনি বলেন তো ইনফেয়ার, সরি কেউ একজন বলেন তো এটা কি বুঝেছিলেন কিনা, ইনফেয়ার কথাটার অর্থ কি? এনিওয়ান হ্যাভ এনি এক্সপেরিয়েন্স ইনফেয়ার অর্থ? ইনফেয়ার কথার অর্থটা কি? যদি না বুঝেন আমি ব্যাখ্যা করি, না বোঝারই কথা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, ব্যাখ্যা করে দিচ্ছি, আপনাদের কেউ বলবেন? HM সালাম চৌধুরী কিছু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, না বললে আমি আবেদন করতে কি মূল্য দেওয়া, সরি আবেদনী করতে কি মূল্য দেওয়া ঠিক অসম্পৃক্ত না না না। আচ্ছা, আমি একটু বুঝাই দিই তাহলে, ঠিক আছে, থ্যাংক ইউ। সেটি হচ্ছে ধরেন আমি একটা সিম্পল উদাহরণ দিই। হ্যাঁ, ধরেন একটা কথা বলা আছে না যে মৌনতাই সম্মতির লক্ষণ। ধরেন আমি তর্কের খাতিরে বলি যে এখানে যাদের নাম দেখলাম, আমি ধরলাম আমি তালহা, অনুপ, আশরাফ, 3 জন মিলে একটা, আমি তানহা, অনুপ, আশরাফ, এই 4 জন মিলে একটা ব্যবসা শুরু করছি। আমি শফিকুল আলম, আবু তালহা, অনুপ এবং আশরাফুল, এই 4 জন মিলে আমরা একটা পার্টনারশিপ ফার্ম করলাম। করার পরে আমি এবং তালহা 2 জন মিলে ডিসিশন নিলাম যে এটা বন্ধ করবো। সো আমরা ডিসিশন নিলাম, নিয়ে অনুপ এবং আশরাফুলের কাছে আমরা কি করলাম, একটা ইয়ে পাঠাই দিলাম, একটা নোটিশ পাঠাই দিলাম যে আমরা এই ফার্মটা বন্ধ করতে চাই। তারা কোনো অ্যান্সার করলো না। যদি তারা কোনো অ্যান্সার না করে একটা নির্দিষ্ট সময় পরে, লেটস সে আমি একটা চিঠি দিলাম, আমি 1 সপ্তাহ ওয়েট করলাম, এরপর বললাম যে আমি কোনো এর উত্তর পাইনি, ধরে নিচ্ছি এই মৌনতা সম্মতির লক্ষণ, পরবর্তীকালে এই কনসেন্ট দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়, এটাকে বলা হয় ইনফেয়ার। মানে হচ্ছে যে আপনি সে যে কথা বলছে না, সে যে কোনো না বলছে না, এই না বলাটাকেই হ্যাঁ বলা ধরা যেতে পারে, এটাকে বলা হচ্ছে ইনফেয়ার। সার্কামস্টেন্স হতে ইনফেয়ার বলে। হ্যাঁ, যেটা এইখানে কনসেন্ট সে যে দিবে বা দিব না না বললে একটা নির্দিষ্ট সময় পরে, লেটস সে আমি নোটিশে বললাম যে আমি বলে দিলাম যে আপনি যদি আগামী 15 দিনের ভিতরে এটা সম্পর্কে উত্তর না দেন তাহলে ধরে নেওয়া হবে যে এই ডিসলিউশন সম্পর্কে আপনার সম্মতি আছে। এটাকে বলা হয় সার্কামস্টেন্স থেকে ইনফেয়ার করা, তাকে একটা পরবর্তীকালে একটা ধরে নেওয়া যে সে এটাকে সম্মতি আছে, এটাকে লিগ্যাল টার্ম বলে ইনফেয়ার। বোঝা গেছে জিনিসটা এখন? জি স্যার, বুঝা গেছে। ওকে ওকে, এটা সিম্পল জিনিস, এটা আপনার কঠিন কিছু না, বাট টার্মটা আমার জানা। আচ্ছা, একটি পার্টনারশিপ ফার্ম বাধ্যতামূলকভাবে ডিসলিউশন শিকার হতে পারে 2টি কারণে। এতক্ষণ তো বললাম যে ভলেন্টারি উইন্ডিং আপ, যে আমি ব্যবসা করব না, আমি ব্যবসা না করলে তো আমি বন্ধ করতেই পারি। হ্যাঁ, সো এইটা এতক্ষণ চলছিল। সো এখন যেটা হয়েছে, এতক্ষণ তো ছিল যে ব্যবসা করব না, এটা আমার একটা ডিসিশন ছিল আমাদের। এখন বলা হচ্ছে যে একটা পার্টনারশিপ ফার্ম বাধ্যতামূলকভাবে কিছু কিছু ক্ষেত্রে ডিসলিউশন হয়। কিরকম? এর সকল অংশীদার বা একজন ব্যতীত বাকি সকল অংশীদার আদালত কর্তৃক ইনসলভেন্ট হয়। কারণ এমন যদি হয় যে আমরা 3 জন ব্যবসা করছি,
তিনজনের একজন বাদে দুইজন অথবা তিনজনই ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট মানে হচ্ছে যেটাকে বলে দেউলিয়া, মানে আদালত কর্তৃক কোনো কম্পিটেন্ট কোর্ট কর্তৃক আমি দেউলিয়া হয়ে গেছি। দেউলিয়া কথাটা কি কেউ বুঝেন? এটার মানে কি? কেউ একজন বলবেন হোয়াট ইজ দেউলিয়া? দেউলিয়া হওয়া কি বা দেউলিয়া জিনিসটা কি? কাইন্ডলি। মানে টোটাল লাইবিলিটি পরিশোধ করতে পারবো না, টোটাল অ্যামাউন্টটা পরিশোধ করা যাবে না, সেটা হচ্ছে debt। রাইট, মানে আমার যত অ্যাসেট আছে সেই অ্যাসেট বিক্রি করে, সেই অ্যাসেট ডিজলভ করে আমি আসলে আমার সমস্ত লাইবিলিটি পে করতে পারবো না, এবং সামনে কোনো প্রসপেক্টও নাই যে কোনোভাবে টাকা দিয়ে শেষ করব। তখন দুইটা হইতে পারে, একজন লোক নিজে যে কোর্টে বলতে পারে যে আমি ইনসলভেন্ট হয়ে গেছি, আমাকে ইনসলভেন্ট ডিক্লেয়ার করেন। আর আরেকটা হইতে পারে যে তার বিরুদ্ধে যারা পাওনাদার মামলা করলো, মামলার বেসিসে দেখা গেল যে সে ইনসলভেন্ট হয়ে গেছে। ইনসলভেন্ট হলে কি হবে, দেউলিয়া হলে কি হবে, তখন তার সমস্ত সম্পত্তি আদালত কোর্ট করে নিবে, তারপর সম্পত্তি বেচে বেচে পাওনাদারদের টাকা দেওয়া হবে। এটাকে বলা হচ্ছে ইনসলভেন্ট, বা এটাকে আমরা বাংলায় বলি হচ্ছে দেউলিয়া। হ্যাঁ, এটা আমরা বুঝেছি, ঠিক আছে, আপনার ইউ আর রাইট। দ্বিতীয় কারণ কি, যে উদ্দেশ্যে বাস্তবায়নের জন্য পার্টনারশিপ ফার্ম গঠন করা হয়েছিল, অর্থাৎ ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার জন্য পার্টনারশিপ ফার্ম গঠন করা হয়েছিল, সে ব্যবসা কার্যক্রম পরিচালনা যদি বেআইনি ঘোষিত হয়। ধরেন আমি একটা উদাহরণ হিসেবে দিই, লেটস সে যে কেউ একজন ধরে নিল যে ক্যাসিনো খেলা, হ্যাঁ, এক সময় বাংলাদেশে কিছুদিন চলেছিল যে ক্যাসিনো খেলা হতো, হ্যাঁ, বিভিন্ন ক্লাবে, বিভিন্ন স্পোর্টিং ক্লাবে, বিভিন্ন জায়গায় ক্যাসিনো খেলা হতো। এখন কোনো কারণে গভর্নমেন্ট খুব একটা ফোকাস ছিল না, যে কারণে অনেকেই মনে করতো যে ক্যাসিনোটা কি বৈধ কিনা, খেলা তো হচ্ছে। পৃথিবীর অনেক জায়গায় ক্যাসিনো আছে, আমি ইউএসএ তে 2030-তে ইউএসএ তে ছিলাম বেশ কয়েকদিন, ইউরোপের বিভিন্ন কান্ট্রিতেও যাওয়ার সুযোগ হয়েছে একাধিকবার। তখন দেখেছি যে সেখানে কিন্তু বিশেষ করে ইউএসএ তে আমি দেখেছি প্রচুর ক্যাসিনো খেলা হয়। তো সেখানে এটা লিগাল আছে, যদি সার্টেন কন্ডিশনে লিগাল আছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা লিগাল না, কিন্তু বলা নেই। এখন কোশ্চেন হচ্ছে যে আমি আগে ক্যাসিনোর তো বিভিন্ন লেভেল আছে, ধরেন কিছুটা ছোটখাটো গেম টেম জুয়া টাইপ, বা ওই যে মেলায় টেলায় কিছু খেলা হয়, মেলায় দেখেছেন যে বিভিন্ন ধরনের টুকটাক খেলা হয় গ্রাম্য মেলায়। তো কেউ একজন ওরকম একটা ক্যাসিনো করার জন্য একটা কোম্পানি ফর্ম করলো। সো এইভাবেই চলছে, ক্লাবের মতো করে চলছে। হঠাৎ করে গভর্নমেন্ট রেট দেওয়া শুরু করলো, সমস্ত একদম স্ট্রিক্টলি বলা হইলো যে ক্যাসিনো একদম বেআইনি। তখন যদি কেউ কোনো পার্টনারশিপ এরকম একটা বেআইনি কাজের উদ্দেশ্য করে, তাহলে কোনোভাবেই এটাকে লিগালাইজ করা হবে না, অটোমেটিক বন্ধ করে নেওয়া হবে, ধরে নেওয়া হবে, বিকজ উদ্দেশ্য ছিল অসৎ। এই অসৎ উদ্দেশ্য নিয়ে কোনো ব্যবসা করা যাবে না। আচ্ছা, একটি ফার্ম যদি একাধিক ব্যবসায়িক কার্যক্রম বা আন্ডারটেকিং বাস্তবায়নের জন্য গঠন করা হয়, তবে তার যে কোনো একটি ব্যবসায়িক কার্যক্রম বেআইনি ঘোষণা করা হলেও অন্য অন্য ব্যবসা ফার্ম পরিচালনা করতে পারেন। যেমন ধরেন আপনি করছিলেন যে আমি দুইটা জিনিস করেছি, আমি একটা ক্লাব করেছি, লেটস সে XYZ লিমিটেড ক্লাব। এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটিস হবে, ক্লাবে অনেকে এসে হয়তো বিলিয়ার্ড খেলবে, পেমেন্ট করে, এখানে সুইমিং পুল ইউজ করবে, এখানে হেলথ ক্লাব আছে, এখানে কমিউনিটি সেন্টার ভাড়া দেওয়া হবে। তাদের 5টা কাজের ভিতর একটা কাজ ছিল যে এরকম একটা ক্যাসিনো। পরবর্তীকালে ওই ক্যাসিনো যদি বেআইনি ঘোষণা করা হয়, ক্যাসিনো পার্টটা উঠাই দিবে, কিন্তু তার তো আরো অন্য অন্য কার্যক্রম আছে, তখন সেই কার্যক্রম চলতে পারে, মানে ফার্মকে সরাসরি মানে অবৈধ ঘোষণা করা হবে না। যদি একটা উদ্দেশ্য হয়, সেই উদ্দেশ্যটাই অবৈধ হয়, তখন ওই ফার্মটাকে অবৈধ ঘোষণা করা হয়। কিন্তু একাধিক উদ্দেশ্য নিয়ে ব্যবসা চলছে, একটা পার্টিকুলার জিনিস হচ্ছে অবৈধ, তখন ওই অবৈধ অংশ বাদ হবে, কিন্তু পুরো ফার্ম বন্ধ হবে না। এটা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে একই কথা, এটা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রেও একই উদাহরণ। সো আমরা মোটামুটি আমাদের লাস্ট পার্টে আমরা আজকে কিন্তু পার্টনারশিপ একটা শেষটা পড়বো, এখন লাস্ট পার্টে যাচ্ছি। সো এই পার্টে যাওয়ার পরে আমরা আসলে আমরা নেক্সট দিন থেকে কিন্তু আমরা ফুল কোম্পানি অ্যাক্ট, হ্যাঁ, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে কোম্পানি একটা এত ইন্টারেস্টিং, যে কোম্পানি একটা আমরা আসলে আমাদেরকে শেষ করতে হবে। সো কোম্পানি একটা আমাদের মানে এমন ভাবে আমরা করতে চাই যাতে করে আমরা ফিল করি যে আসলে কোম্পানি অ্যাক্টের সম্পর্কে আমাদের পুরো কন্ট্রোল আছে, উই হ্যাভ ফুল কন্ট্রোল ওভার দ্য পার্টনার, মানে কোম্পানি অ্যাক্ট। এবং কোম্পানি অ্যাক্টে আমাদের মানে কন্ট্রোলটা এমন থাকতে হবে যে অন্য কিছু, সরি আমি একটু শেয়ারিং যেতে হবে আবার। এবার লাস্ট পার্ট, আজকের শেষ। আজকে আমরা পার্টনারশিপ এবং সোলডারশিপ এবং প্রথম ক্লাসের কিছু যদি কোশ্চেন থাকে করব, আর টানা আমরা কতগুলো নেক্সট ক্লাস থেকে কোম্পানি অ্যাক্টের একদম শুরু থেকে শুরু করব। সেখানে আমরা বলছি যে এটা আমাদের জানা জিনিস, একই জিনিস বারবার না বলি, এটা হচ্ছে আচ্ছা, এবার আসেন যে আদালত কর্তৃক পার্টনারশিপ ফার্মের বিলুপ্তিকরণের সংক্রান্ত বিধানাবলী।
এর আগে বলছিলাম যে আপনি নিজের থেকে বিভিন্ন অ্যাপ্লাই করলেন, এখন তো এইটার একটা নিশ্চয়ই নিয়ম আছে। একই জিনিস কিন্তু কোম্পানি অ্যাক্টের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অনেকগুলোই। এই কারণে এই ডিসলিউশন বা হচ্ছে উইন্ডিং আপ, হ্যাঁ এই জিনিসটা উইন্ডিং আপটা আমরা এখান থেকে ভালো করে দেখে নিই। আমরা কোম্পানি অ্যাক্টের ক্ষেত্রেও কিছু কিছু জায়গায় অনেকটা মিল থাকবে। আচ্ছা, কতিপয় বর্ণিত উদ্দেশ্য বাস্তবায়নে নিমিষেই মানুষেই গঠিত হয় পার্টনারশিপ ফার্ম। পরবর্তীকালে এই উদ্দেশ্য বাস্তবায়ন অসম্ভব হলে প্রতিমন হলে ফার্ম ডিসলিউশন প্রয়োজনীয় অনুমত হয়। ধরেন আপনি একটা চিন্তা করলেন যে বাংলাদেশে একটা নতুন করে এয়ারপোর্ট হবে, লেটস সে এটা মাওয়ার ওপারে একটা এয়ারপোর্ট হবে। আপনারা এটা জানেন, গভর্নমেন্টের সাথে আপনার টেন্ডারে পার্টিসিপেট করার জন্য 3টা কোম্পানি বা 3টা লোক মিলে একটা পার্টনারশিপ ফার্ম করলেন, টেন্ডারে পার্টিসিপেট করলেন। এরপরে কি হলো, জায়গা অধিগ্রহণ নিয়ে গভর্নমেন্ট এটা পিছায় গেল। গভর্নমেন্ট ওই ধানি জমি টমি নিয়ে একটু লোকালি ঝামেলা হয়ে গেল। ঝামেলা হওয়ার কারণে সে এখানে এয়ারপোর্টটা করবে না। যদি এয়ারপোর্ট না করে তাহলে তো আপনি এয়ারপোর্ট আপাতত বাংলাদেশে আর করছে না। তো আপনি যে ফার্মটা করেছিলেন, আপনি যে পার্টনারশিপ ফার্ম করেছিলেন টু ফর্ম দিস কোম্পানি টু টেক পার্ট ইন দ্য আপনার টেন্ডারিং প্রসেস অফ দ্য এয়ারপোর্ট, এবং সেখানে আপনি এইটা করবেন, এখানে উইন করে ব্যবসা করবেন, এটা আপনার চিন্তা ছিল। কিন্তু পরবর্তীকালে ওই ব্যবসায়ী আর হবে না, তখন কিন্তু আপনার এটা আসলে বন্ধ করার প্রয়োজন হবে। তো পার্টনারশিপ অ্যাক্ট 1932 সালে পার্টনারশিপ অ্যাক্টের 44 ধারায় আদালত কর্তৃক পার্টনারশিপ ফার্ম ডিসলিউশনের প্রভিশন এখানে দেয়া আছে। কিরকম বলছে, তবে কোনো বেআইনি উদ্দেশ্যে পার্টনারশিপ ফার্ম গঠিত হলে তা আইনের চোখে পার্টনারশিপ বলে বিবেচিত হয় না। ওই যে বললাম যে আপনার মদ বিক্রি করার জন্য অথবা হচ্ছে ক্যাসিনো করার জন্য এই ধরনের হলে এটাকে পার্টনারশিপ ফার্ম হিসেবে বিবেচনা করা হবে না, যেহেতু এটা ইলিগাল বিজনেসের উদ্দেশ্যে কোনো পার্টনারশিপ ফার্ম হতে পারে না। তাই এরও বেআইনি পার্টনারশিপ ফার্মের ডিসলিউশনের জন্য আদালতের আবেদন উপস্থাপন করা যায় না। ওইটা অটোমেটিক বন্ধ হয়ে যায়, এটা আদালতের কোনো প্রসেস না। আদালত এখানে পাওনাদারদের সম্পত্তি ভাগাভাগির জন্য নাক গলাবে না। এটা একটা অবৈধ উদ্দেশ্য হয়েছে। অবৈধ উদ্দেশ্য হলে এটা অবৈধভাবে এটাকে শেষ করতে হবে, এটাকে আর বৈধতা প্রদান করা যাবে না। কিন্তু বৈধ উদ্দেশ্যে কোনো ব্যবসা হলে তখন যদি এটাকে পার্টনারদের ভিতরে এটা বন্ধ করার যদি কোনো নিয়ম থাকে, তখন কোনো পার্টনারকে যদি আরেক পার্টনার যদি না লুজার করে, একজন পার্টনারকে আরেকজন পার্টনার জন্য কোনো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত না করে, যে কারণে আদালত এখানে ইনভলভ হয় এবং আদালতের নির্দেশ ক্রমে আদালতের সুপারভিশনে কিন্তু এখানে উইন্ডিং আপ হয়, যেটাকে বলা হচ্ছে ডিসলিউশন হয়। আচ্ছা, অংশীদার ফার্ম ডিসলিউশন উদ্দেশ্যে স্বেচ্ছায় এগ্রিমেন্ট স্বাক্ষর করলে অ্যাকাউন্ট সেটেল এবং উদ্বৃত্ত অংশ ব্যালেন্স অংশ আপনার নিজেদের ভিতরে আসলে এখানে আসলে নিজেদের ভিতরে হবে হিস্সা অনুযায়ী বন্টন করে। একটু বাংলা একটু ভুল আসছে, নিজেদের ভিতরে শেয়ার হচ্ছে, শুধু অংশীদারিত্ব আইন পর্যন্তই আছে। ও আচ্ছা, এটা হচ্ছে না। আচ্ছা, সেটাই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের হচ্ছে কিনা। সরি, এক মিনিট, আমি এবার কি হচ্ছে? হ্যাঁ, এবার পর্ব 4 পর্যন্ত। জি স্যার, এবার হচ্ছে স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা বললাম যে আসলে কোনো অবৈধ ব্যবসা কিন্তু ডিসলিউশনের প্রয়োজন হবে না। বৈধ ব্যবসা হচ্ছে তখন এটা বন্ধ করার জন্য আসলে ডিসকাশন হয়, আদালত যেতে হয়। আদালত পরে বলবে যে অ্যাকাউন্ট সেটেল করে, এখানে মূল কথা যেটা আমি বলছি সেটা হচ্ছে আদালতের নির্দেশক্রমে এখানে যত রকম আদালতে উপস্থাপনের প্রয়োজন হয় তাদের একটা আইনের বলে আপনি এটা বন্ধ করতে চাইলে আদালতে পিটিশন দিতে হয়, আদালতে বলতে হয়। তখন আদালত দেখে যে ফার্মের পার্টনারশিপ ফার্মের ইমুভেবল প্রপার্টি থাকলেও পার্টনারশিপ ডিসলিউশন মোকদ্দমা কখনো জমি জমা সংক্রান্ত মোকদ্দমা নয়। তাই আদালতের টিউটোরিয়াল জুরিসডিকশন বাইরে এটি পার্টনারশিপ ফার্মের কোনো সম্পত্তি অবস্থিত থাকে, তবে তা আদালতের আদেশ প্রদানের এখতিয়ারের খর্ব করে না। তার মানে হচ্ছে, আমি এটা ক্লিয়ার আপনাদের বলে দিই, সেটি হচ্ছে যে পার্টনারশিপ ইজ এ বিজনেস। হ্যাঁ, সো এখন পার্টনাররা মিলে একটা জমি কিনেছে, সো এই পার্টনারশিপ বন্ধ হইলে জমি জমা সব বিক্রি করে ভাগাভাগি হয়ে যাবে, কিন্তু জমি জমা সংক্রান্ত মামলা এটা না। ইট ইজ নট এ সিভিল প্রসিজিওর, ইট ইজ নট এ ক্রিমিনাল প্রসিজিওর, ইট ইজ এ সিভিল প্রসিজিওর। এবং সিভিল মানে হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে সিভিল এবং ক্রিমিনাল দুইটা আছে। সেটা সিভিল মামলা হয় হচ্ছে আইন, আপনার ব্যবসা ট্যাবসা এই ধরনের মামলাগুলো হয়, আর ক্রিমিনাল হচ্ছে মারামারি, তারপর হচ্ছে খুন খারাপি, এগুলো। সো ইট ইজ এ সিভিল মামলা, এবং সিভিল মামলায় বলা হচ্ছে যে এটা আসলে জমি জমা সংক্রান্ত মামলা হিসেবে ট্রিট হবে না। এটা হবে হচ্ছে কি হিসেবে, এটা হবে হচ্ছে মূলত পার্টনারশিপের ডিসলিউশনের মামলা হিসেবে ধরে নেওয়া হবে। আচ্ছা,
যে কারণে আদালতে পার্টনারশিপ ডিসলিউশনে আবেদন উপস্থাপন করা যায়। এটা সিভিল কোডে না হয়ে কি ক্রিমিনাল কোডে হবে? না, এটা সিভিল কোড হবে, ক্রিমিনাল কোড হবে না, এটা সিভিল কোড হবে। ব্যবসা সিভিল কোডে হয়। হ্যাঁ, যে কোনো, যদি শোনেন, এমন যদি হয় যে মালিকরা নর্মালি ভাগাভাগি করতে যাচ্ছে, কোন রকম কিছু হয়েছে, টাকা পয়সা কম দিচ্ছে, টাকা দেয় কি দেয় নাই, এটা সিভিল কোড হয়। কিন্তু যদি এমন হয় মারামারি করে আপনার এই ব্যবসা করতে যে মারামারি হয়ে গেছে, মাস্তানি নির্ভর হয়েছে, অথবা ক্রিমিনাল প্রসিজিয়ারের ভিতরে কিছু করছে, চেক জালিয়াতে মামলা করছে, যেটা আসলে একটু সিভিলের বাইরে ক্রিমিনালের দিকে টার্ন নিছে, নর্মালি হচ্ছে ব্যবসা বাণিজ্য এগুলো সিভিল প্রসিজিয়ার। বাট যদি কোনো কারণে এর ভিতরে অন্য কোনো কিছু ঢুকে যায়, তখন এটা পার্টটাকে এটা আপনার ক্রিমিনাল প্রসেস যাইতে পারে। বাট ব্যবসা সংক্রান্ত মামলাগুলো কিন্তু নর্মালি সিভিল প্রসিডিওর। ঠিক আছে? আচ্ছা, ওই যে ক্রিমিনাল প্রসিডিউর গুলাতে তো শাস্তি দেওয়া হয়, আর সিভিল গুলাতে হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষকে ক্ষতিপূরণ দেওয়া হয়। রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি। সো এখানে ব্যবসা করতে আপনার উদ্দেশ্য কিন্তু আপনার পার্টনারে জেলে ঢুকানো না। আপনার উদ্দেশ্য হচ্ছে যে পার্টনার যদি আপনাকে কম টাকা দেয়, আপনি আদালতের মাধ্যমে নিশ্চিত হবেন যে সবাই জন্য ইকুয়াল রাইট হয় এখানে। আচ্ছা, এখানে দেখেন যেসব কারণে আদালতের পার্টনারশিপ ডিসলিউশনের আবেদন উপস্থাপন করা হয় তা হলো, প্রথমত, কোনো অংশীদার যদি আনসাউন্ড মাইন্ড, মানে পাগল হয়ে গেছে এরকম যদি হয়, বা মানসিকভাবে অপগ্রস্ত হন, সেক্ষেত্রে মানে তার হচ্ছে তার কোনো যদি তার ওয়াইফ বা পুত্র বা অন্য কেউ যদি আদালত কর্তৃক, যেটাকে আমরা বলি যে সাকসেশনের মাধ্যমে যদি আসে, তাহলে তাকে নেওয়া যাবে ফার্ম। হ্যাঁ, তাহলে ফার্মের ডিসলিউশনের জন্য একটি গুড গ্রাউন্ড বা ভালো কারণ বলে বিবেচিত হতে পারে। তবে মানসিক ভারসাম্যহীনতার কারণে ফার্ম স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় না। অর্থাৎ এমন যদি হয় যে আপনি তিনজন পার্টনার একজন পাগল হয়ে গেছে, এই বেসিসে কিন্তু স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয় না। এখন আপনাকে দেখতে হবে যে ওই লোকটা আপাতত পাগল হয়েছে, এটা কি লম্বা সময় থাকবে, অথবা তার পক্ষে তার কোনো লিগ্যাল সাকসেসর, ওয়াইফ বা ছেলে মেয়ে, মুসলিম পারিবারিক আইন অনুযায়ী যে সাকসেসর, বা কিভাবে এটাকে অন্য আইন বলে তাদের একটা অল্টারনেটিভ চলে আসলে এটা তখন ব্যবস্থা হবে। এটা এমন না যে একজন পাগল হয়ে গেল মানে মাস্ট বন্ধ হবে। কিন্তু যদি এমন হয় যে একটা পার্টনারের একজন বাদে দুজনই মারা গেছেন, অথবা তারা পাগল হয়ে গেছেন, বা এরকম কিছু হলে তখন কিন্তু এটা বন্ধ হইতে পারে। বাট এটা হচ্ছে সার্কামস্টেন্সের উপরে আদালত বিবেচনা করবে। দ্বিতীয় হচ্ছে, কোন অংশীদার যদি স্থায়ীভাবে তার দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন, সেক্ষেত্রে অপর কোন অংশীদার আদালতে ফার্ম ডিসলিউশনের আবেদন উপস্থাপন করতে পারেন। ধরেন এমন একটা হলো যে দুইজন পার্টনার ছিল, একজন হচ্ছে আপনার পক্ষঘাতগ্রস্ত হয়ে গেছে, উনি আর উনি স্ট্রোক করছে, উনি আর মাথায় কাজ করতেছে না, তখন কিন্তু একজন পার্টনার বলতে পারে যে আমার আরেকজন পার্টনার ইনঅ্যাক্টিভ এবং সে কোনো পার্টনারশিপে জয়েন করতে পারছে না, এই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এইটা আসলে তাকে করতে হবে, কি বলতে হবে, আমি সে যেহেতু এটাকে জয়েন করতে পারছে না এবং ব্যবসায়, তো আমাকে তাকে সুযোগ দিতে হবে যে ব্যবসাটা বন্ধ করে দেওয়ার জন্য। কারণ একজন পার্টনার তো আসলে ব্যবসা চালাইতে পারে না, তাদের তো প্রোপ্রাইটারশিপ হয়ে যায়। তৃতীয় কারণ হচ্ছে, কোনো অংশীদার যদি এমন কোনো কাজ সম্পাদন করে যা ফার্মের বিজনেসের ক্ষতিকারক হয়, যেমন হয় তখন এটা, যেমন ধরেন আপনি মিসকন্ডাক্ট করলেন, আপনি এমন একটা কাজ করলেন, ধরেন আপনি দুজন মিলে একটা ব্যবসা করছেন, আপনি ফার্মের স্বার্থের বাইরে যে নিজে একটা প্রপার্টিশিপ ফার্ম করলেন। ধরেন আপনারা দুজনই হচ্ছে, লেটসে আমি ধরে নিলাম যে দুইজনই হচ্ছে আপনার টেন্ডারিং করার জন্য, দুইজন ইঞ্জিনিয়ার মিলে একটা টেন্ডারিং ব্যবসার জন্য একটা পার্টনারশিপ ফার্ম করেছেন। সো আপনি পার্টনার এক্স এবং পার্টনার ওয়াই মিলে এই পার্টনারশিপ ফার্মটা করেছেন। এখন টেন্ডারে যে দেখলেন যে পার্টনার এক্স আলাদাভাবে আবার টেন্ডারে পার্টিসিপেট করছে, তখন কিন্তু আসলে পার্টনার ওয়াই বলতে পারে যে এটা আসলে ওই একজন পার্টনারের যে ভূমিকাটা, এটা আসলে পার্টনারশিপ আইনের ব্যত্যয় ঘটে। কারণ এখানে কিন্তু পার্টনারশিপ আইনে বলা আছে যে দুজন পার্টনার তার পার্টনারশিপ ফার্মের অগ্রাধিকার সবচেয়ে আগে দিবে এবং তার সাথে কন্ট্রাডিক্ট করবে না, কন্ট্রাডিক্ট করবে এমন কোনো ব্যবসায় তারা যাবে না। যদি যে থাকে তাহলে কিন্তু ডিসলিউশনের জন্য আবেদন করা যেতে পারে। চতুর্থত, কোনো অংশীদার যদি কি হতে পারে, পারসিস্টেন্টলি পার্টনারশিপ এগ্রিমেন্ট ক্লজে ভায়োলেট করে, যদি এমন হয় যে সে কন্টিনিউয়াসলি এই আইনগুলো খালি ভাঙতেছে, যেসব এগ্রিমেন্ট আছে কোনোভাবে মানতেছে না, সেরকম ক্ষেত্রেও কিন্তু ব্যবসা করা ব্যবসা করা তখন পরিচালনা করা কঠিন হয়। যেমন কন্টিনিউয়াসলি সে বলতেছে যে খালি ভায়োলেট করতেছে, বলা আছে যে আপনার এখানে সে ওই ফার্মের কোনো টাকা আসলে সেটা নিজস্ব ফান্ডে ঢুকাইতে পারবে না, বলা আছে যে ফার্মের হিসাবটা প্রপারলি রাখতে হবে। হ্যাঁ, ফার্মের করছে, যদি বারবার করতে থাকে তাহলেও কিন্তু
যে কোনো একজন পার্টনার আদালতের সহায়তা এটাকে ডিসলভের জন্য অ্যাপ্লাই করতে পারে। পঞ্চমত, কোন অংশীদার যদি তার পার্টনারশিপ ফার্মের সমস্ত ইন্টারেস্ট থার্ড পার্টি নিকট হস্তান্তর করে, যেমন কি আছে ল্যান্ড রেভিনিউ হিসেবে আপনার কি করা হলো, এক্ষেত্রে পার্টনারশিপ ফার্ম ডিসলিউশনের জন্য আদালতে উপস্থাপন করা যায়। যেমন ধরেন আপনি একটা পার্টনারশিপ ব্যবসা করার জন্য একটা লেটস সে 5 জন মিলে একটা জায়গা লিজ নিয়ে একটা আপনার ইয়ে করেছেন, আপনার রিক্রিয়েশনাল ফার্ম করেছেন, যেখানে হচ্ছে যে মনে করেন যে 5 জন পার্টনার মিলে একটা জায়গা কিনেছেন অথবা জায়গা লিজ নিয়েছেন, যে জায়গায় আপনারা একটা থিম পার্ক করেছেন, লাইক ফ্যান্টাসি ফার্ম বা নন্দন এরকম। সো পরবর্তীকালে হচ্ছে কি ল্যান্ডটা সে অন্য কোথাও কারোর কাছে দিয়ে দিছে, বা এই ল্যান্ডটার এগ্রিমেন্ট না মেনে এই ল্যান্ডটা অন্য কাউকে হস্তান্তর করছে, এরকম ক্ষেত্রেও কিন্তু আপনার পার্টনাররা ব্যবসা বন্ধ করার জন্য আদালতের সহায়তা চাইতে পারে। এরপরে ক্রমাগত লোকসান হইলে, আপনি ম্যানুফ্যাকচারিং নামছেন, কন্টিনিউয়াসলি লস হচ্ছে। সো যদি এমন হয় ক্রমাগত লোকসান, আমরা জানি যে ম্যানুফ্যাকচারিং এর সূচনাতে প্রফিট আনা দূর, তবে মনে রাখতে হবে যে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা হচ্ছে ফার্মের উদ্দেশ্য। তাই কোনো পার্টনারশিপ ফার্ম ক্রমাগতভাবে লোকসানের শিকার হলে এবং তার প্রফিট অর্জনের যৌক্তিক সম্ভাবনা যদি কোনো সামনে না আসে, এমন যদি জীবনেও প্রফিট করবে না, তাহলে এই ফার্ম আর চালানোর কোনো কারণ নাই। যদি এমন হয় যে আপনি প্রফিট করার উদ্দেশ্যে ব্যবসা শুরু করছিলেন কিন্তু প্রফিট করার কোনো সম্ভাবনা নাই, কন্টিনিউয়াসলি লস হচ্ছে, সামনে আরো লস হবে। লেটস সে আপনারা ব্যবসা শুরু করছিলেন যে একটা ফিচার ফোন, যে আগে যেটাকে বলা হচ্ছে যে ফিচার ফোন মানে যে স্মার্টফোনের আগে যে ভাষণটা, ওই ফোন তৈরি করার একটা ফ্যাক্টরি করলেন, পরে দেখলেন যে হঠাৎ করেই আপনার আর ফিচার ফোন মানুষ কিনছে না। সেই অবস্থায় কোনোদিনই আর সামনে ফিচার ফোনে মানুষ ব্যাক করবে না, স্মার্টফোনেই চলে যাবে। স্মার্টফোনের দাম কমে আসতেছে, 5-6 হাজার টাকায় স্মার্টফোন পাওয়া যায়, ফিচার ফোন 2,000 টাকায় কেন কিনবে? তো এরকম যদি কন্টিনিউয়াসলি লস করার সম্ভাবনা থাকে, সেরকম ক্ষেত্রে কিন্তু এই পার্টনারশিপ ফার্মটা কিন্তু আর চালানোর কারণ থাকতে পারে। এছাড়াও যদি এমন হয় যে অনেক সময় জাস্টিফাইড এবং ইকুইটেবল গ্রাউন্ড থাকে, যে কোনো, যেমন ধরেন কোনো ব্যক্তিকে ফলস রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে পার্টনারশিপ ফার্মে অংশীদার করানো। ধরেন একজন পার্টনারশিপ তার বলা হইলো যে সে আসলে লেটস সে একজন মনে করেন একটা লোকের নাম মিস্টার এক্স, তাকে নতুন করে একটা মিস্টার ওয়াই নামে কোন একটা কারণে তার হচ্ছে যে এই বার্থ সার্টিফিকেট দিয়ে বাংলাদেশে তো করা সম্ভব, যে নাম চেঞ্জ করা, বাবার নাম চেঞ্জ করা, স্থায়ী ঠিকানা চেঞ্জ করা, মানে আপনাকে ফ্রড করার উদ্দেশ্যে ফলস রিপ্রেজেন্টেশন হয়, অথবা আপনি বলছেন যে আপনি XYZ কোম্পানির মালিক, অথবা কিছু একটা বলে আপনি একটা এগ্রিমেন্ট করে পার্টনারশিপ শুরু করছেন, পরবর্তীকালে দেখা গেল যে আপনি যে তথ্য দিয়েছিলেন তথ্য ফলস। এরকম ক্ষেত্রেও কিন্তু আদালতের বলা হচ্ছে যে যেমন কোনো ব্যক্তিকে ফলস রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে পার্টনারশিপ ফার্মে অংশীদার করা হলে ওই ব্যক্তির আবেদন ক্রমে আদালত পার্টনারশিপ এগ্রিমেন্ট বাতিল সহ ক্ষতিগ্রস্ত ব্যক্তি টাকা ফেরত প্রদানের জন্য আদালত আদেশ প্রদান করতে পারে। কোনো পার্টনারশিপ এগ্রিমেন্ট আরবিট্রেশন ক্লজ থাকা সত্ত্বেও যদি জাস্ট এবং ইকুইটেবল গ্রাউন্ডে ডিসক্রিশনারি পাওয়ার যদি আদালতের কাছে চাওয়া হয়, আদালত এক্সারসাইজ করতে পারে। আচ্ছা, এখানে একটু জিনিস আপনাদের ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে আইনের ভাষা তো একটু কঠিন, সিম্পল করে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে যে কোনো এগ্রিমেন্টে দেখবেন একটা ক্লজ থাকে আরবিট্রেশন ক্লজ। এটা কি কেউ জানেন? আপনার কি আইডিয়া আছে যে হোয়াট ইজ আরবিট্রেশন ক্লজ? হোয়াট ইজ আরবিট্রেশন? হ্যাঁ, মানে চুক্তির পক্ষগুলো যদি তারা নিজস্ব কোনো সিদ্ধান্ত উপনীত হতে না পারে, সেক্ষেত্রে আইনের মাধ্যমে বা আরবিট্রেটর নিয়োগ করে। ধরেন আপনি বলে রাখলেন যে ধরেন আপনি একটা এগ্রিমেন্ট করলেন, এগ্রিমেন্টে আপনি এক্স পক্ষ ওয়াই পক্ষ, তখন এই দুই পক্ষ কোনো বিষয়ের জন্য একমত না হইতে পারে, তখন থার্ড কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কাউকে যদি আরবিটর, মানে তাদেরকে যদি ওই যে মধ্যস্থকারী হিসেবে নিয়োগ করা হয়, তাকে আরবিট্রেটর বলে। আদালত অনেক সময় এটাকে বন্ধ করার জন্য ভূমিকা নিতে পারে। এই হচ্ছে পার্টনারশিপের যে আইন, এই আইন 1932 সালে পার্টনারশিপ আইনের সমস্ত জিনিসগুলো মোটামুটি একভাবে চলে আসছে, আমরা নিয়ে আসছি এখানে।
যদি কারো কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি, হ্যাঁ আমরা আজকে আর পার্টনারশিপ কোম্পানি এক করবো না। কোম্পানি শুরু করলে কোম্পানি একটা স্টেম্প আছে, আমরা দুটো আইন পড়ে ফেললাম, একটা হচ্ছে যে পার্টনারশিপ একটা পড়লাম, আর প্রোপ্রাইটারশিপ বিজনেসের ধরনটা পড়লাম, আর কোম্পানি সেক্রেটারি প্রফেশন, তারপরে হচ্ছে কোম্পানি অ্যাক্টের বেসিকটা প্রথম দিন পড়েছিলাম। আর আজকে মূলত পার্টনারশিপটা শেষ করলাম, গত সেশনে অর্ধেক পড়েছিলাম, আজকে শেষ করলাম। সো স্লাইড দেখা যাচ্ছে তো? জি স্যার, দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। আমরা যেটা বলছিলাম যে আপনাদের নিশ্চয়ই যেটা বলছিলাম যে আমরা আমাদের টোটাল কাভারেজ থাকবে হচ্ছে মূলত প্রোপ্রাইটারশিপে সিম্পল একটু বলেছি, পার্টনারশিপ যেটা বললাম একটা প্রচুর পার্টনারশিপ ফার্ম আছে এবং এটা অনেক কাজ করার সুযোগ আছে। পার্টনারশিপ ফার্মের হচ্ছে করতে পারে, যেটাকে হচ্ছে যে লয়ার হিসেবে বা এটা কোম্পানি সেক্রেটারি পার্টটা কাজ করতে পারি। এই কারণে পার্টনারশিপ ফার্মটা একটু ইম্পর্টেন্ট দিলাম, বাট মূলত আমাদের ফোকাস হচ্ছে লিমিটেড কোম্পানি। সো আজকে একটু ইন্টারনেট খুবই ডিস্টার্ব করছে, আজকে আমরা মোটামুটি কভার করে ফেলছি পার্টনারশিপ ফার্মটা। সো আমরা নেক্সট দিনে কোম্পানি অ্যাক্ট শুরু করব। হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে কাইন্ডলি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা আজকে ইন্টারনেটটা প্রায় ড্রপ করতেছে, আমরা হচ্ছে নেক্সট দিনে কোম্পানি অ্যাক্ট শুরু করব। কোম্পানি অ্যাক্টের যে জিনিসগুলো পড়বো আমি একটু আপনাদেরকে নোট নিতে রিকোয়েস্ট করছি যে জিনিসগুলো কভারেজ করতে হবে। প্রথম হচ্ছে যে কিভাবে একটা মেমোরেন্ডাম তৈরি হয়, কিভাবে ইনকর্পোরেশন করতে হয়, কিভাবে কোম্পানিটা শুরু করতে হয় এটা। এরপরে এই কোম্পানির হচ্ছে যে মেমোরেন্ডাম আর্টিকেল ফর্ম করা, এবং এখানে বোর্ড কিভাবে, এজিএম ইজিএম কি, এগুলো আমরা দেখবো। বরোয়িং ক্যাপাসিটি, ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে কি কি সুযোগ সুবিধা আছে এটা আমরা দেখব। তারপরে আমরা এটাও দেখবো হচ্ছে যে ম্যানেজিং ডিরেক্টর এবং তাদের বোর্ড সংক্রান্ত বিষয়গুলো, এজিএম আয়োজনের কোনো ব্যত্যয় হলে, কিছু মামলা হয় অনেক সময় কেন হয়, সেই বিষয়গুলো আমরা দেখবো, কেস স্টাডি। এবং ফাইনালি আমরা কোম্পানির উইন্ডিং আপ দেখবো, যে কোম্পানি কি হয়, হ্যাঁ, যে একটা কোম্পানির সাথে একটা কোম্পানি মিলে যায়, এটাকে বলা হচ্ছে মার্জার এবং অ্যামালগামেশন। এই জিনিসগুলো নেক্সট ক্লাসে শুরু করব। তা আমি লুইনের মাধ্যমে আপনাদেরকে নেক্সট ক্লাসের টাইমটা দিয়ে দিব। আজকে আমরা পার্টনারশিপ থেকে শেষ করি।